ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। সিকিউরিটিজ এখানে টার্মটার মানে হচ্ছে যে একটা আপনি সিকিউরিটিজ ক্রয় করেছেন, যেমন ইনভেস্ট করেছেন ব্যাংক কিংবা গভর্নমেন্ট ট্রেজারি বন্ড, সেখানে ইনভেস্ট করেছেন, শেখাচ্ছে যে আপনার ইনকামটা হবে, তারা একটা নির্দিষ্ট হারে আপনাকে ইন্টারেস্ট দিয়ে থাকে। কেউ কেউ বলে যে তারা ইসলামিক বন্ডের ক্ষেত্রে দেখা যায় তারা মুনাফা দিয়ে থাকে। এই মুনাফার উপর যে ট্যাক্স নির্ধারণের যে হার, সেটাকে বলা হয় ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। অনেকে বলা হয় ইনকাম ফ্রম প্রফিট অন সিকিউরিটিজ। প্রত্যেকটি ইনকামের উপরে আপনাকে একটা নির্দিষ্ট হারে ট্যাক্স দিতে হয়, তার উপর ভিত্তি করে ট্যাক্সের এই বিষয়টা আরোপ করা হয়েছে। ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ মিনস the amount of money that a person received from investing in any government permitted. তার কথা কেটে কেটে আসতেছে। কথা কেটে আসতেছে? আচ্ছা, আমি আবার বলতেছি। ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ বলতে বোঝানো হচ্ছে বোঝা যায় না স্যার, কিছুই বোঝা যায় না কিছু। তাহলে ইন্টারনেটের প্রবলেম নাকি? তাহলে ওয়াইফাই তে প্রবলেম হতে পারে। একটু দেখি। ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ এখন কি বোঝা যাচ্ছে? এনিওয়ান? এখন কি বোঝা যাচ্ছে? Income from interest on securities. So today we'll discuss about the income whatever we receive from securities, investment in securities. That is the income from interest on securities. So income from interest on securities means income from interest on securities. It means the amount of money that a person receive from investing in any particular government permitted investment securities. This particular asset will income from such particular asset will be considered as income from securities, because if government does not give any permission to invest or take money from any types of securities, these types of income should not be considered as income from securities.
And this type of securities can be of different types on the basis of that income, on the basis and also on the basis of the securities. These securities basically uh, should be government permitted. It should have free flow of income, and it also ensure a specific return. So in terms of features, if we talk about features of such securities, it should be features of securities. Number one is it is a secure investment. Ekdom secure. It is a স্যার আমরা যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করি এটা থেকে যে ইনকাম গুলো সেটা কি এখানে কাউন্ট হবে? share market, no. Share market will not be counted here. সিকিউরিটিজ বলতে বোঝানো হয়েছে ওই ধরনের সিকিউরিটিজ যেটা গভর্নমেন্ট পারমিটেড দিয়ে থাকে। শেয়ার মার্কেটে যেটা ইনভেস্টমেন্ট হয়ে থাকে, দে আর নট বেসিক্যালি দ্য সিকিউরিটিজ, দে আর বেসিক্যালি স্টক। সিকিউরিটিজ বলতে ওটাই বোঝানো হয় যেটা ব্যাংক কিংবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ইস্যু করে থাকে মার্কেট থেকে অর্থ নেওয়ার জন্য। যেমন বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় ট্রেজারি বন্ড ইস্যু করে থাকে। দিস ইজ অন টাইপ অফ সিকিউরিটিজ। অর্থ সংগ্রহের জন্য ব্যাংক কিংবা আর্থিক প্রতিষ্ঠান যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট ইস্যু করে যে অর্থ নিয়ে থাকে সেটাকে বলা হয় সিকিউরিটিজ। আর ওটা হচ্ছে স্টক। কমন স্টক আর জেনারেল স্টক হচ্ছে নরমালি যেটা ইস্যু করা হয়, অর্ডিনারিও বলা হয়। আবার কখনো বলা হয় অর্ডিনারি শেয়ারের পরিবর্তে প্রেফারেন্স শেয়ার নির্ধারিত হয়, তাদেরকে আগে মুনাফা দেওয়া হবে। আর সিকিউরিটিজের বিষয় হচ্ছে এখানে অবশ্যই আপনাকে নির্দিষ্ট মুনাফা দেওয়াই হবে, পার্সেন্টেজ বলাই থাকে। So whatever we talk about stock market and normal securities, it is different in that term is সিকিউরিটিজ আপনি নির্দিষ্ট হারে ফ্রি ফ্লো অফ ইনকাম পেয়ে থাকেন, এই জন্য এটাকে সিকিউর বলা হয়ে থাকে। আর স্টক মার্কেটে যেটা হয়ে থাকে সেক্ষেত্রে এটি সিকিউর। যেমন আপনি প্রেফারেন্স শেয়ার হোক অথবা অর্ডিনারি শেয়ার হয়ে হোক, প্রতিষ্ঠান যদি দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে আপনার মানির কোনো নিশ্চয়তা থাকে না, যদিও প্রেফারেন্স শেয়ারদের অধিকার সবার আগে। কিন্তু সিকিউরিটিজের ক্ষেত্রে বিষয় হচ্ছে আপনাকে সিকিউরিটি দেওয়া হয় এইরকম যে আপনি আপনার অর্থ ফেরত পাবেন, এজন্য বলা হয় ইট ইজ এ সিকিউর ইনভেস্টমেন্ট। নাম্বার 2 হচ্ছে ইট এনশিওরস এ স্পেসিফিক রিটার্ন। এটা একটা নির্দিষ্ট রিটার্ন আপনাকে এনশিওর করে থাকে। ব্যাংক লস করুক কিংবা লাভ করুক আপনাকে নির্দিষ্ট রিটার্ন নিশ্চিত করে থাকে। কিন্তু আপনি যদি প্রেফারেন্স শেয়ার 10% প্রেফারেন্স শেয়ার ডাজ নট মিন দ্যাট আপনি 10% হারে অবশ্যই পাবেন অথবা কম পাবেন। আমি যদি বন্ডে ইনভেস্ট করি সেক্ষেত্রে তো আমাকে তো নিশ্চয়তা দেওয়া হয় যে আমাকে একটা নির্দিষ্ট হারে সুদ দিবে। বন্ড হচ্ছে আপনার ব্যাংকিং ইনস্টিটিউশন থেকে এখানে হতে হবে। সিকিউরিটিজের মূল ইস্যুই হচ্ছে ট্রেজারি বন্ড, তো অবশ্যই ব্যাংকিং এর ক্ষেত্রে হয়ে থাকে। ট্রেজারি বন্ড বেসিক্যালি কোনো কোম্পানি ইস্যু করে থাকে না, সে ট্যাক্স গুলো আমরা দেখবো একটু পরে। ট্রেজারি বন্ড, তারপর হচ্ছে জিরো কুপন বন্ড, এই বন্ডগুলো নরমালি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ইস্যু করে থাকে, কোনো কোম্পানি ইস্যু করতে পারে না, সেজন্য এটা সিকিউর। আর আপনি যখন নরমাল শেয়ার ক্রয় করবেন অর্ডিনারি শেয়ার, ইউ আর নট সিকিউর যে আপনি আপনার ইনভেস্টমেন্ট রিটার্ন পাবেন। আপনি প্রেফারেন্স শেয়ার দেওয়া হয়েছে, আপনাকে সবার আগে 10% হারে প্রফিট দেওয়া হচ্ছে, ইটস ফাইন। কিন্তু এবছর যদি আপনাকে প্রফিট দেওয়া না হয়ে থাকে আপনি তো এবছর প্রফিট পাচ্ছেন না। ইউ আর getting preferred but you are not getting profit due to having no money as a return from your investment. কিন্তু এখানে সিকিউরিটিজ এর বিষয়ে স্পষ্ট বলাই আছে যে আপনাকে নির্দিষ্ট হারে ইউ উইল গেট রিটার্ন। এটাই হচ্ছে সিকিউরিটিজ এর পার্থক্য। ট্রেজারি বন্ড কিংবা জিরো কুপন বন্ড কিংবা গভর্নমেন্ট সিকিউরিটিজ, দে আর all secure investment. It ensure specific return. It is government permitted investment.
যেমন পোস্ট অফিসে আপনাদেরকে বলা হয় পোস্ট অফিসে ইনভেস্ট করতে, এটার টাকা আপনারা অবশ্যই পাবেন এবং নির্দিষ্ট রিটার্নও পাবেন, লস হোক বা লাভ হোক ইট ডাজ নট ম্যাটার। এটা হচ্ছে এক ধরনের সিকিউরিটিজ পোস্ট অফিসে যেটা ইনভেস্ট করেন। কিন্তু আপনি কোনো প্রতিষ্ঠান স্থাপন করেছেন, সেখানে আপনি যে বন্ডটা ইস্যু করবেন, দিস শুড নট বি কাউন্ট অ্যাজ ইওর সিকিউরিটি, দে আর স্টক। স্টকের কম্বিনেশন হচ্ছে প্রেফারেন্স শেয়ার, কমন শেয়ার আর হচ্ছে ডিবেঞ্চারের সমন্বয়। কিন্তু এখানে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট পারমিটেড হতে হবে, তাহলেই আপনি এই বিষয়টা ইস্যু করতে পারবেন। আর এই বিষয়টা গভর্নমেন্ট পারমিটেড বলতে বোঝানো হয় সেন্ট্রাল ব্যাংক হচ্ছে গভর্নমেন্টের হয়ে কাজ করে, এজন্য ব্যাংকিং ইনস্টিটিউশন যে সিকিউরিটিজ গুলো ইস্যু করে থাকে অর্থ সংগ্রহের জন্য, সেটা হচ্ছে আপনাদের ইনকাম ফ্রম সিকিউরিটিজ। আর যে নরমালি যে মালিকানা যে শেয়ার নিয়ে থাকে, দে আর ডিফারেন্ট, দে আর নট সিকিউরিটিজ। So it is a secure investment. It ensures a specific return. It it is government permitted investment. It is a government permitted investment. অবশ্যই গভর্নমেন্ট পারমিটেড ইনভেস্টমেন্ট স্কিম হতে হবে। It should specify the amount of return and time. এই বিষয়গুলো আপনার ফিচার্স এর ভিতর থাকতে হবে। মোরালেস দিস ফিচার শুড বি ইনক্লুডেড ইন সিকিউরিটিজ। এখন সিকিউরিটিজ আপনার বিভিন্ন ধরনের হয়ে থাকে, কমার্শিয়াল সিকিউরিটিজ হয়ে থাকে, গভর্নমেন্ট সিকিউরিটিজ হয়ে থাকে। কমার্শিয়াল সিকিউরিটিজ নরমালি ইস্যু করে থাকে গভর্নমেন্ট ব্যাংকিং ইনস্টিটিউশন, আর গভর্নমেন্ট মূলত বিভিন্ন বাংলাদেশ ব্যাংক কিংবা পোস্ট অফিস কিংবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গভর্নমেন্টের হয়ে ইস্যু করে থাকে। সো in that sense, there are two types of securities. One is government securities and another one is commercial securities. So we can move types of securities. Types of just theory আপনাদের প্রশ্নের সাথে ইনক্লুড করে একটা প্রশ্ন দেওয়া হতে পারে ম্যাথের সাথে, সেজন্য এগুলো জানা। Number one is government securities. গভর্নমেন্ট সিকিউরিটি হচ্ছে ওই ধরনের সিকিউরিটিজ যেটা গভর্নমেন্ট কিংবা তার গভর্নমেন্টের পক্ষ হয়ে বাংলাদেশ ব্যাংক ইস্যু করে থাকে, সেটাকে বলা হয় গভর্নমেন্ট সিকিউরিটিজ। যেমন বাংলাদেশ ব্যাংকের সভরেন অথরিটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যখন কোনো সিকিউরিটি ইস্যু করে থাকবে, দিস ইজ গভর্নমেন্ট সিকিউরিটিজ। এটা হচ্ছে গভর্নমেন্টের জন্য এক ধরনের দায়, কারণ গভর্নমেন্ট এই টাকা পরিশোধ করতে বাধ্য থাকে। যেমন ট্রেজারি বিল এক ধরনের গভর্নমেন্ট সিকিউরিটিজ। তেমনি ভাবে লং টার্ম আপনার কোনো বন্ডস, সেটা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ। These are the government securities that government issue time to time and request the public to purchase that types of securities. So we have government securities. It is issued by government and give return or interest time to time. This is basically government securities. So government securities, it is issued by government or government authority, you can say. Government. Normally the authority is known as Bangladesh Bank or the central bank of a country. So these government securities can be of taxable, tax exempted and taxable securities. Tax exempted
these securities, two types of securities are নাম্বার এ দিয়ে লিখি, আমরা যেটা লিখেছি tax exempted আপনাদের প্রশ্ন, তবে ট্যাক্স এক্সেম্পটেড সিকিউরিটিজ গভর্নমেন্ট কেন ইস্যু করবে? কারণ এই ধরনের সিকিউরিটিজ এর উপরে কোনো ধরনের ট্যাক্স দিতে দেওয়া হয় না। গভর্নমেন্ট সিকিউরিটিজ ইস্যু করে থাকে মূলত পাবলিকের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য। দেশে যখন ফিনান্সিয়াল ক্রাইসিস দেখা দেয় সেই মুহূর্তে ইনফ্লেশন কন্ট্রোলের জন্য সিকিউরিটি ইস্যু করে থাকে, যাতে মানুষ বেশি করে সিকিউরিটিতে ইনভেস্ট করে তাদের আর্থিক ক্ষমতা লোপ পায় এবং বেশি করে তারা অর্থ সঞ্চয় করে থাকে। ট্যাক্স এক্সেম্পটেড সিকিউরিটিজ এর ক্ষেত্রে যখন তারা ট্যাক্স এক্সেম্পটেড সিকিউরিটিজ এ ইনভেস্ট করে থাকবে, they will not pay any types of tax for the investment, but when it will happen in case of taxable securities, they have to pay a specific amount of tax. That's why tax exempted securities are more lucrative for the public of a nation. So tax exempted securities means public has to pay no tax on that securities. It is tax exempted securities, and it is basically issued. It is the best motivational securities by government. স্যার দা লিখেন নাই তো। আচ্ছা দেখেন, it is the টাইপিং করতেছি মিসিং হয়ে যাচ্ছে। সবচেয়ে মোটিভেশনাল কারণ হচ্ছে এর জন্য কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না যারা এই ধরনের সিকিউরিটিজ ক্রয় করে থাকবে। নাম্বার 2 ইজ ট্যাক্সেবল সিকিউরিটিজ। ট্যাক্সেবল সিকিউরিটিজ হচ্ছে ওই ধরনের সিকিউরিটিজ যার উপরে পাবলিক হ্যাজ টু পে এনি স্পেসিফিক অ্যামাউন্ট অফ ট্যাক্সেস। যেমন আপনি যেটা ইনকাম করবেন তার উপরে ট্যাক্স রেট যেটা অ্যাপ্লিকেবল সে হারে আপনাকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্সেবল সিকিউরিটিজ এর আরেকটা সত্য হচ্ছে আপনার সোর্স থেকে 5% হারে কেটে নেওয়া হয় ট্যাক্সের পরিমাণ। আপনি যদি 10 টাকা ইনকাম করেন তাহলে সেখান থেকে 10 টাকার 5% কেটে নেওয়া। যেমন আপনার ইনকাম হয়েছে সিকিউরিটিজ থেকে 100 টাকা, আপনার 5 টাকা অলরেডি গভর্নমেন্ট আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে। এটা হচ্ছে ট্যাক্সেবল সিকিউরিটিজ। এরপর যদি আপনার ইনকাম বেশি হয়ে থাকে তাহলে আরো ট্যাক্স দিতে হবে, যদি না হয়ে থাকে তাহলে কোনো ট্যাক্স দিতে হবে। কিন্তু আপনি যেটা ট্যাক্স দিয়েছেন সেটা যদি কম হয়ে থাকে কোনো কারণে, সেজন্য আপনি রিটার্ন পাচ্ছেন না, এজন্য এটাকে বলা হয় ট্যাক্সেবল। আর ট্যাক্স এক্সেম্পটেড সিকিউরিটিজ মিন্স আপনার সরাসরি এখান থেকে কোনো ধরনের ট্যাক্স নেওয়া হচ্ছে এবং পরবর্তীতে আপনি যখন ট্যাক্স দিবেন এই ইনকামটাকে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি ইনকাম দেখানো হচ্ছে। সো এটা হচ্ছে ট্যাক্সেবল সিকিউরিটিজ। Usually people has to pay tax on income from such সিকিউরিটিজ। এই সিকিউরিটিজ এর উপরে যেটা ইনকাম হবে সেটার উপরে পাবলিককে ট্যাক্স দিতে হবে। সেটাকে যেমন সেভিং সার্টিফিকেট এক ধরনের ট্যাক্সেবল সিকিউরিটিজ, এর উপরে যেটা ইনকাম হবে তার উপরে গভর্নমেন্ট নির্দিষ্ট হারে পাবলিককে ট্যাক্স দিতে হবে। দেন আমাদের যে বিষয়টা আছে সিকিউরিটিজ এর কমার্শিয়াল সিকিউরিটিজ। Number 2 is commercial. This type of securities are normally issued by
different financial institutions of a country, and it also issues sometimes the Securities and Exchange Commissions on behalf of local authority or company. For example, you can say debenture, but not ordinary share or preference share. Preference share and ordinary share are issued by any types of share, any types of bond that is issued by the company will not considered as securities, but this type of instrument are issued by bank and financial institutions, and also Securities and Exchange Commission on behalf of local authority or company. And local authority may be banking authority or any other public or private limited company. In that sense, commercial securities means any types of securities that is issued by Securities and Exchange Commission of a country on behalf of local authority or company. As per section whatever 22B of 1984. Section should not be memorized. It is given. It is just to know in which section. আপনাদের MCQ দিলে সেটা আপনার এটা জেনে নেবেন, কারণ সেকশনটা আপনাদের মুখস্থ করা গুরুত্বপূর্ণ। আপনার বিষয়টা কি এটাই মুখস্থ করা is important. So commercial securities are basically the securities issued by Securities and Exchange Commission. It is the securities issued by Securities and Exchange Commission or any write down here on behalf of local authority or public limited company or any commercial or any schedule commercial. These are basically commercial securities, and these commercial securities can be of two types. One is number one is, we can first write down zero coupon bond. Zero coupon bond. Zero coupon bond. Zero coupon bond means the bond on which public has to pay no tax. এর উপর পাবলিককে কোনো ধরনের ট্যাক্স দিতে, কথাই বলা আছে ট্যাক্স ফ্রি সিকিউরিটিজ, ট্যাক্স এক্সেম্পটেড অর জিরো কুপন বন্ড মিন্স যে বন্ডের উপর আপনার কোনো ধরনের ট্যাক্স দিতে হচ্ছে না, সেটাই হচ্ছে আপনার জন্য জিরো কুপন বন্ড। এটা সম্পূর্ণ ডিসকাউন্টেড, আপনার হতে পারে ইন্টারেস্ট ইউ আর গিভেন অন সাচ বন্ড, ইউ হ্যাভ টু পে নো ট্যাক্স। এটাকে ডিসকাউন্টেড বন্ড বলা হয়। যেমন আপনি একটা বন্ড ক্রয় করেছেন, তার উপরে আপনি নির্দিষ্ট হারে ইন্টারেস্ট দিবে, অথবা আপনি একটা বন্ডের ক্রয় মূল্য রয়েছে 100 টাকা, আপনি 90 টাকায় ক্রয় করেছেন, আপনার পরবর্তীতে 100 টাকা বিক্রি করবেন। এর ইনকামের উপর আপনার কোনো ট্যাক্স দিতে হবে না, এটা হচ্ছে জিরো কুপন বন্ড। দেন হচ্ছে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ডিবেঞ্চার। Debenture, zero coupon bond. On such bond, income on such bond is free from all types of income on such bond
is free from all types of tax burden. It is also called discounted bond or tax-free bond. It is also called মূল বিষয়গুলো আমরা কভার করে যাচ্ছি called discounted or tax-free bond. They are basically free of any types of taxes. Then debenture. On debenture, you have to pay a specific amount of tax. Debenture number B. It is on type of commercial securities issued by Securities and Exchange Commission on behalf of any company or local authority. The income of on such bond is not free from tax burden, and it is a taxable income, and 5% tax is deducted at source on the income of such bond. For example, if you earn 100 taka, you have to pay you will receive 95 taka. It is very much similar taxable government securities. There is no difference between taxable government securities and debenture issued by Securities and Exchange Commission. The only difference is one is government securities and the one is commercial securities. So debenture means the income on such bond is taxable. It is taxable income, and it can be interest bearing, and another one is profit bearing, because debenture are normally related to banking sector, so it can be interest bearing, and another one is profit bearing. So on the basis of that, it can be conventional. It is interest bearing, and it also can be conventional and Islamic. Profit bearing. These are the two types of debenture. So the two types of debenture, one is interest bearing, another one is profit bearing. Profit bearing is related to Islamic, another interest bearing is related to conventional debenture. They are the basically four types of debenture that we will talk about in the whole chapter. And in case of taxable securities and debenture, we have something to do, and the things that we need to do is known as grossing up of interest. We will talk about all of this aspect later. First of all, we will complete zero coupon bond and debenture, and the differentiation between tax exempted government securities and taxable government securities. As per the term, we know taxable government securities, you have to pay a specific tax, and on tax exempted government securities, you have to pay no tax. So 5% tax deducted at source is applicable in case of taxable government securities. এই বিষয়গুলো আপনারা পড়ে নেবেন, ডিফারেন্সগুলো। জিরো কুপন বন্ড এবং ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য মোর অর লেস সেম।
only difference they are government and another one is commercial. So আপনাকে grossing up করতে হবে, that means আপনাকে full amount show করতে হবে taxable government securities এর ক্ষেত্রে। ঠিক একইভাবে আমি একটু go for grossing up in case of debenture, and zero coupon bond is free from all types of such complexation. Exemption, they are fully exempted, and taxable government securities are fully taxable. And all types of expenses, আপনার যদি ইনকামের ক্ষেত্রে কোনো ধরনের খরচ হয়ে থাকে অর্থ উপার্জনের ক্ষেত্রে, সেই খরচগুলোকে আপনি অবশ্যই ইনক্লুড করে দিবেন। সেটাই হচ্ছে আপনার ডিডাকশন, হচ্ছে আপনার টোটাল এক্সপেন্সেস। এখন আমরা গ্রসিং আপ অফ ইন্টারেস্ট। গ্রসিং আপ অফ ইন্টারেস্ট বলতে আমরা কি বুঝি? Grossing up of interest is the term that is applicable only in case of income from interest on securities, and this type of securities can be government and also can be commercial, but must be taxable government securities and debenture. What is grossing up? We may go for an explanation. First of all, we can remove all of this. Grossing up. Grossing up. স্যার ট্যাক্সেবল সিকিউরিটিজ অর ডিবেঞ্চার কি স্যার ট্যাক্স এক্সাম্পশন পাওয়া যায়? Taxable securities অর স্যার ডিবেঞ্চার দুইটাই তো স্যার এক, স্যার ওইখানে কি ট্যাক্স এক্সাম্পশন পাওয়া যায় কিনা? taxable securities এবং ডিবেঞ্চার দুইটাই এক। এক্ষেত্রে আপনার ট্যাক্স এক্সাম্পশন, এটা ফুললি ট্যাক্সেবল। কিন্তু জিরো কুপন বন্ড এবং হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম দুইটাই আপনার ফুললি ট্যাক্স ফ্রি, এর উপর আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। এবং যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন ট্যাক্সেবল সিকিউরিটিজ এন্ড ট্যাক্স ফ্রি সিকিউরিটিজ, দুইটা ডিফারেন্স যা ডিবেঞ্চার এবং জিরো কুপন বন্ড, দুইটা ডিফারেন্স মোর অর লেস সেম, তেমন কোনো পার্থক্য নেই। দুইটার ক্ষেত্রেই গ্রসিং আপ করতে হবে, ফুললি ট্যাক্সেবল, 5% ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। কারণ ডিবেঞ্চারের ক্ষেত্রে আপনি যখন ইনকাম করবেন, আমরা একটু আগে যেটা বলেছিলাম, ইউ হ্যাভ টু পে 5% ট্যাক্স and that will be deducted at source, এবং এর উপরে যদি এক্সেস কোনো ইনকাম করে থাকেন তার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে, এটা টোটাল অ্যামাউন্ট ক্যালকুলেশন হবে। কিন্তু জিরো কুপন বন্ড এবং ট্যাক্স ফ্রি ইনকাম কখনোই কোনো ট্যাক্স দিতে হবে না, এটা হচ্ছে পার্থক্য। দ্যাট মিন্স দুইটা মোর অর লেস সেম। একটা হচ্ছে গভর্নমেন্ট ইস্যু করার জন্য গভর্নমেন্ট বলা হয়েছে, একটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অথবা ব্যাংকিং ইনস্টিটিউশনের পক্ষ হয়ে তারা করে থাকে, এজন্য এটাকে বলা হয় কমার্শিয়াল সিকিউরিটিজ। Grossing up of interest. Grossing up of interest, এই টার্মটা শুধু ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ এবং ডিবেঞ্চারের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে আমরা একটা এক্সাম্পল লিখে দিই। This term is applicable in case of only taxable government securities and debenture. আপনাকে যদি কখনো পরীক্ষায় বলে explain grossing up of interest, it is applicable only in case of debenture or taxable government securities. When someone receives any specific amount of interest from any government securities or debenture, 5% tax is deducted. If someone receive any amount of interest on debenture or taxable government securities, in that case, five percent tax is deducted from
sources and tax is deducted from sources and grossing up of is required for such income. It's called interest. এখন আমরা তাহলে একটা এক্সাম্পল দেখি, দেন আপনাদের জন্য যেটা লিখবেন সেটাই ক্লিয়ার। দ্যাট মিন্স এভরিথিং উইল বি কভার। আপনি যদি ডিবেঞ্চার কিংবা ট্যাক্সেবল সিকিউরিটিসে ইনভেস্ট করে থাকেন, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু পে 5% ট্যাক্স will be deducted at source and grossing up is required for such income. It is called grossing up of interest. এখন আপনি স্যার মনে গ্রোসিং আপটা কি সেটাই তো বুঝলাম না স্যার। বুঝি না, স্যার গ্রোসিং আপটা কি স্যার? সেটা আমরা একটু এক্সপ্লেন করি তাহলেই বুঝবেন, আগে বুঝতে পারবেন না তো। আচ্ছা স্যার। এটা আমরা যেটা লিখলাম সেটা আপনারা এক্সপ্লানেশন শেষে বুঝতে পারবেন আসলে গ্রোসিং আপটা কি। তাহলে মিস্টার সাইফুল, আপনার নামে লিখি মিস্টার সাইফুল receive 10% ট্যাক্স। এখানে পার্সেন্টেজ না হলেও আপনার 10% ইন্টারেস্ট, পার্সেন্টেজ না হয় স্পেসিফিক অ্যামাউন্ট বলা হতে পারে 10% ইন্টারেস্ট অন টাকা 1000 গভর্নমেন্ট on government securities. Find out his income gross amount from securities. Net amount and gross amount. Grossing up হচ্ছে আপনাকে gross amount show করা। Grossing up হচ্ছে আপনি মনে করেন আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, চাকরি করার ফলে আপনাকে একটা বেসিক স্যালারি দেওয়া হয়। গ্রসিং অফ ইন্টারেস্ট এর বাংলাটা কি স্যার একটু বলতেন স্যার? গ্রসিং আপ করা হচ্ছে আপনি টোটাল যেটা পেয়ে থাকেন সম্পূর্ণ অংশ, আমার মোট ইনকাম, মোট আয়। গ্রোস সেল, নেট সেল মানে আপনি একটা প্রতিষ্ঠানে সেল করেন, সেটাকে যদি ইন্টারেস্ট হিসেবে কাউন্ট করেন। স্যার সব ট্যাক্স বাদ দিয়ে কি স্যার গ্রসিং টা আসে নাকি? না না, সব ট্যাক্স বাদ সহ? দিয়ে আপনি টোটাল যেটা রিসিভ করেন, মনে করেন আপনি 10% হচ্ছে আপনার ইন্টারেস্ট অন সিকিউরিটিজ, এখানে আপনার দেওয়া আছে 10,000 টাকা। 10,000 টাকা আপনার দেওয়া আছে, 1 লক্ষ টাকা দেওয়া আছে। 1 লক্ষ টাকার উপরে আপনি যেটা রিসিভ করেন সেটা হচ্ছে আপনার গ্রস। কিন্তু যখন আপনি গভর্নমেন্ট সিকিউরিটিসে ইনভেস্ট করবেন, আপনি সেই 10% 1 লক্ষ টাকার উপরে রিসিভ করবেন না। এই রিসিভ না করার কারণে আপনাকে গ্রস অ্যামাউন্টটা দেখাতে হবে, সেটাই হচ্ছে গ্রসিং আপ অফ ইন্টারেস্ট। দ্যাট মিন্স আপনি 10% এখানে আপনি দেখাচ্ছেন। স্যার মানে ওই 10% সহ যে মোট টাকাটা সেটা স্যার? হ্যাঁ, সেটাই হচ্ছে গ্রসিং আপ, কিন্তু আপনি তো রিসিভ করছেন না, এই জন্য অ্যাকচুয়াল সিনারিও শো করতে হবে। সেই অ্যাকচুয়াল সিনারিও শো করাই হচ্ছে গ্রসিং আপ অফ ইন্টারেস্ট। তাহলে আপনার গ্রসিং আপ অফ ইন্টারেস্ট কি হবে? গ্রসিং আপ, এরকম কোনো কিছু বলা থাকলে আপনাকে গ্রসিং আপ করতে হবে। গ্রসিং আপ অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট আপনার ইন্টারেস্ট টোটাল রিসিভ করেছেন, সেক্ষেত্রে আপনাকে এখানে টিকেও দিতে হবে, নেট রিসিভড, নেট
নেট রিসিভড আপনার টাকা 1,00,000 10% 95% সমান কত হয় সেটা হচ্ছে আপনি নেট রিসিভ করেছেন অথবা 0.95 স্যার 95% কোথা থেকে আসলো স্যার? আপনাকে বলাই হচ্ছে 5% ট্যাক্স উইল বি ডিডাক্টেড এট সোর্স, এটা কোথাও বলা থাকবে না কিন্তু আপনার করতে হবে, কারণ এটা চিরন্তন সত্য। যেমন সূর্য আগামীকাল পূর্ব দিক থেকে উদিত হবে, এরকম কিছু চিরন্তন সত্য হচ্ছে ট্যাক্সেবল সিকিউরিটিজ এবং ডিবেঞ্চারের ক্ষেত্রে 5% আপনার বলাই থাকবে না কিন্তু কেটে নেওয়া হয়েছে 5%, এই জন্য আপনার গ্রসিং আপ করতে হবে। কিন্তু আপনি কখনোই দেখাতে পারবেন না যে আপনি ইন্টারেস্ট রিসিভ করেছেন 10% হারে, সম্পূর্ণ দেখিয়ে দিয়েছেন, আপনার উত্তর মিলে যাবে কিন্তু অঙ্ক হয়নি। এটা হচ্ছে পার্থক্য। আপনি নিট রিসিভ দেখাতে হবে, তারপর আপনি গ্রসিং আপ করে দিতে হবে, কারণ আপনি যখন ট্যাক্স পে করবেন তখন ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স সেটা আপনি বাদ দিয়ে দেখাবেন, নয়তো তো আপনি ট্যাক্স বেশি দেখাবেন। সেজন্য আপনাকে গ্রসিং আপ করতে হবে এবং নিট রিসিভও দেখাতে হবে। তাহলে আপনার নিট রিসিভ হচ্ছে 9,500 টাকা, এটা হচ্ছে আপনার নিট রিসিভ। তাহলে গ্রসিং আপ অফ ইন্টারেস্ট হবে, আপনার ইন্টারেস্ট রিসিভ করেছেন 9,500 গুণ 100। কি করেন নাই আপনি, রিসিভ করেন নাই হচ্ছে 95% রিসিভ করেছেন, এজন্য বাক 95। এখন যেটা আসবে সেটা হচ্ছে আপনার জন্য গ্রসিং আপ অফ ইন্টারেস্ট, দ্যাট মিন্স টাকা 10,000 is your grossing up of interest. So your gross amount of interest is টাকা 10,000 and 500 টাকা is already deducted from your interest source. এটাই হচ্ছে আপনার গ্রসিং আপ অফ ইন্টারেস্ট, দ্যাট মিন্স আপনার গ্রোস অ্যামাউন্টটা শো করা। এইরকম যখন কোনো কন্ডিশন দেওয়া থাকে 10% ইন্টারেস্ট আপনি রিসিভ করেছেন এত টাকার উপরে, আপনি সরাসরি শো করলে আপনার অঙ্ক হয়নি, উত্তর মিলে যাবে, অঙ্ক হয়নি। আপনাকে গ্রসিং আপ করতে হবে, কারণ আপনার কাছ থেকে অলরেডি 5% ট্যাক্স কেটে নেওয়া হয়েছে। টোটাল ট্যাক্স আপনি পেয়াবল কত সেটাকেও আপনার কোনো ডিফারেন্স হবে না, কিন্তু টোটাল ট্যাক্স টু বি পেড সেখানে আপনার ডিফারেন্স হবে, কারণ আপনি যে 5% পে করেছেন সেটা দেখাবেন না। এই জন্যই আপনাকে অবশ্যই ইন্টারেস্টের গ্রসিং আপ করতে হবে। গ্রসিং আপ কি ক্লিয়ার না, কারো আরো বলে দিতে হবে? তাহলে স্যার 100 করতে গেছে স্যার। 100, yes, that's good. 100 কোথা থেকে আসছে? আপনার টোটাল হচ্ছে এখানে 10% এর নেওয়ার কারণে আমার 10,000 টাকা আসে, কিন্তু 95% কেন? 5% ডিডাক্ট করার কারণে। তাহলে 95% যদি 9,500 টাকা হয়ে থাকে, আমাকে তো 100%ই শো করতে হবে। 5% অলরেডি আমি দিয়ে দিয়েছি, 95 প্লাস 5, এই 100% হচ্ছে আমার গ্রোস অ্যামাউন্ট, আর 95 হচ্ছে আমার নিট অ্যামাউন্ট রিসিভ। এটা আমি রিসিভ করেছিলাম 9,500 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি আমি পেয়েছি কত? 10,000 টাকা, সেখান থেকে 500 টাকা অলরেডি গভর্নমেন্ট কেটে নিয়েছে। এটাই হচ্ছে গ্রসিং আপ। বলা হয়েছে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স 5%, ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ এবং ডিবেঞ্চারের ক্ষেত্রে 5% ট্যাক্স উইল বি ডিডাক্টেড এট সোর্স at the before giving you the interest amount। সেজন্য আপনাকে এই 100% এর দেখাতে হবে গ্রস করে, যে আমি 100% এটা এবং 95% রিসিভ করেছি, সেটা 100% আমি শো করে দিলাম আমার গ্রস ইন্টারেস্ট এটা। লেখাটা একটু ভুল হয়েছে, ইন্টারেস্ট লেখাটা ঠিক করে নেবেন। আমি আবার বলে দিচ্ছি, আপনি 5% যদি অলরেডি পে করে থাকেন, আপনি পেয়েছেন 95 টাকা 100 টাকা, তাহলে 10,000 টাকা আপনি পাবেন 9,500 টাকা। তাহলে 9,500 টাকা দিয়ে যে পেয়ে থাকেন সেটা হচ্ছে আপনি নিট রিসিভ করেছেন, কিন্তু আপনার নিট রিসিভ তো আপনার অ্যাকচুয়াল রিসিভ না, আপনার গ্রস হচ্ছে 9,500 টাকা, গ্রস হচ্ছে 10,000 টাকা, সরি। সেই 10,000 টাকা শো করার জন্য আপনাকে যে ক্যালকুলেশন প্রসেস ফলো করতে হবে সেটাই হচ্ছে গ্রসিং আপ অফ ইন্টারেস্ট। গ্রস অ্যামাউন্ট হচ্ছে আমার 100, আমি পেয়েছি 95, তাহলে 100 শো করে দিলাম।
আর 10% হচ্ছে অ্যাকচুয়াল ইন্টারেস্ট সিকিউরিটিজ এর উপরে। এই 5% আপনার কোথাও বলা থাকবে না, শুধু এই আমার এরকম একটা কন্ডিশন দেওয়া থাকলে এই ক্যালকুলেশন গুলো করতে হবে। এটা হচ্ছে সিকিউরিটিজ এবং ডিবেঞ্চার পার্থক্য। ট্যাক্স ফ্রি এবং জিরো স্যার কুপন। আমাকে 5 হ্যাঁ বলেন। স্যার আমাকে 5% নিচ থেকে কেটে রাখতে হবে স্যার। হ্যাঁ, ওটা নিশ্চয়ই কেটে রাখবে, সরকার কেটে রাখবে। মানে আপনি যখন পরীক্ষা খাতা অঙ্ক করবেন এই না স্যার ম্যাথ করার সময় 5% দেওয়া থাকবে না স্যার? আমি না, কোনো কিছুই দেওয়া থাকবে না। পরীক্ষা যখন ম্যাথ দেওয়া থাকবে এটা কিছুই থাকবে না, এইটুকু এখন আপনার করতে হবে। এই যে ক্যালকুলেশন করা হয়েছে এটা করতে হবে। স্যার আমি 5% স্যার 5% আমি কেটে দিয়ে দেখাইতে হবে স্যার। 5% তো অলরেডি সোর্স থেকে ডিডাক্ট করে নেবে, সুতরাং এখানে আপনার কন্ডিশন যেহেতু বলাই আছে চিরন্তন সত্য, যেমন আগামীকাল সূর্য উঠবে সেরকম সত্য, এই জন্য এখানে কিছুই বলার নেই। আপনাকে গ্রোস অ্যামাউন্ট হচ্ছে আপনি 10% ইন্টারেস্ট পান, মানে হচ্ছে 10% যেটা পাবেন তার 95 টাকা আপনাকে দেওয়া হবে এবং 5 টাকা গভর্নমেন্ট রেখে দিবে। তাহলে 5 টাকা যদি গভর্নমেন্ট রেখে দেয়, 100 টাকা তো আপনার গ্রোস না, আপনার গ্রোস হচ্ছে 95 টাকা তো আপনার গ্রোস না, 100 টাকা হচ্ছে আপনার গ্রোস। সুতরাং সেই গ্রোস অ্যামাউন্টটাকে শো করার জন্য আপনি 100 টাইমস দিয়ে গুণ করবেন, 95 দিয়ে ভাগ করবেন। এটা হচ্ছে আপনার গ্রোসিং আপ অফ ইন্টারেস্ট। স্যার আমরা যদি স্যার ডাইরেক্টও করি স্যার তাহলে তো স্যার 10,000 আসতেছে স্যার অ্যানসার, তাহলে কি হবে 10,000 স্যার? আসবে, কিন্তু আপনার অঙ্ক হবে না, কারণ আপনি তো এই 10,000 টাকা সরাসরি হাতে পান নাই, আপনাকে নিট রিসিভও দেখাতে হবে। এখানে আপনি নিচে লিখে দিলেন যে ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স এট 5%, এটা যদি লিখে দেন তাহলেও চলবে, না লিখে দিলেও চলবে, কারণ যেটা চিরন্তন সত্য সেটা লেখার দরকার হয় না। আপনি যদি এক্সেপশন কিছু করেন, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু শো দা এক্সেপশনাল কজেস। এটা হচ্ছে আপনার মূল ইস্যু। জি এই স্যার। গ্রোসিং আপের ক্ষেত্রে ডিবেঞ্চার এবং কি বলে গভর্নমেন্ট ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ এর ক্ষেত্রে এই বিষয়টা আপনারা যদি বুঝতে পারেন তাহলে সিকিউরিটিজ এর অঙ্ক আপনার পুরো হয়ে যাবে। কোন ক্ষেত্রে আপনার গ্রোসিং আপ করতে হবে, কোন ক্ষেত্রে করতে হবে না, কারণ এক্ষেত্রে খুব অল্প কিছু অ্যামাউন্ট আছে আপনার গ্রোসিং আপ করার দরকার আছে, কোথাও দরকার নেই। সেই বিষয়গুলো আপনাদের বইয়ে দেওয়া আছে। আপনাদের বই যদি সাথে থাকে তাহলে পরের পেজে দেখবেন আপনার গ্রোসিং আপ ইন্টারেস্টের ক্ষেত্রে কি কি করতে হয়। Tax exempted government securities if interest amount is given. Tax exempted government securities আপনার পুরো ট্যাক্স এক্সেম্পটেড, এটা কখনো ক্যালকুলেশনই আসবে না, তাহলে আপনার গ্রোসিং আপের দরকার নেই। Tax exempted government securities is if value of securities is given, তাহলে আপনার ট্যাক্স এক্সেম্পটেড হলে আপনার এই গ্রোসিং আপের কন্ডিশনই আসবে না সোমবার। ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ এক্ষেত্রে আপনাদের কতগুলো কন্ডিশন, ইফ ইন্টারেস্ট অ্যামাউন্ট ইজ গিভেন, ইন্টারেস্ট অ্যামাউন্ট দেওয়া থাকলে আপনাকে গ্রোসিং আপ করতে হবে, কারণ ইন্টারেস্ট অ্যামাউন্ট দেওয়া মানে হচ্ছে আপনার নিট অ্যামাউন্ট দেওয়া আছে, গ্রোস অ্যামাউন্ট দেওয়া নেই, সুতরাং আপনাকে গ্রোসে কনভার্ট করতে হবে। কিভাবে করতে হবে? নিট অ্যামাউন্ট গুণ 100 টাইমস ভাগ 95, এটা হচ্ছে গ্রোসিং আপ যদি ইন্টারেস্ট দেওয়া থাকে। আবার ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ ইফ ভ্যালু অফ সিকিউরিটিজ ইজ গিভেন, ভ্যালু দেওয়া থাকলে আমার গ্রোসিং আপের কিছু নেই, শুধু ভ্যালু দেওয়া আছে, পার্সেন্টেজও দেওয়া নেই, সেক্ষেত্রে আপনাদের গ্রোসিং আপের কিছু দরকার নেই। আর যদি আপনার বলা হয়ে থাকে গ্রোসিং এরপর যদি আপনাদের বলা হয়ে থাকে যে আপনার ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ 10% পার্সেন্টেজ দেওয়া আছে শুধু, সেক্ষেত্রে আপনাদের গ্রোসিং, কারণ পার্সেন্টেজ দিয়ে আপনি তো কিছু করতে পারছেন, আপনার ভ্যালু থাকতে হবে, ভ্যালু এন্ড পার্সেন্টেজ এই দুটো একটা থাকতে হবে। আর ইন্টারেস্ট অ্যামাউন্ট দেওয়া থাকলে সরাসরি আপনি গ্রোসিং আপ করে দিবেন। দেন হচ্ছে জিরো কুপন বন্ড, কমার্শিয়াল সিকিউরিটিজ এন্ড ডিবেঞ্চার, সেক্ষেত্রে আপনাদের গ্রোসিং আপ করতে হবে যদি ইন্টারেস্ট অ্যামাউন্ট দেওয়া থাকে। অ্যান্ড ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড, এখানে নো অ্যাপ্লিকেশন। ইনকাম ফ্রম জিরো কুপন রিসিভড বাই এনি ব্যাংক অর ইন্স্যুরেন্স অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, সেক্ষেত্রে আপনাকে আবার আপনার গ্রোসিং আপের দরকার। ইনকাম ফ্রম এই একটা এক্সেপশন রয়েছে, ইনকাম ফ্রম জিরো কুপন বন্ডে যদি আপনি ব্যাংক কিংবা ইন্স্যুরেন্স কিংবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে ক্রয় করে নিয়ে থাকেন, সরাসরি নিলে আপনার কোনো প্রবলেম নেই। দ্যাট মিনস আপনি জিরো কুপন বন্ড 95 টাকায় ক্রয় করেছেন, 100 টাকা বিক্রি, ইউ হ্যাভ টু পে
গো ফর নো অ্যাপ্লিকেশন, কিন্তু আপনি যখন ব্যাংক থেকে নেবেন তারা 5% আপনার কাছ থেকে কেটে রাখলো। এটা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংকিং ও ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের নিয়ম। সেক্ষেত্রে আপনাকে গ্রসিং আপের প্রয়োজন হতে হবে। These are the application in case of গ্রসিং আপ। সো গ্রসিং আপ হচ্ছে আপনাকে গ্রস অ্যামাউন্টটাকে শো করতে হবে। এখন আমরা কয়েকটা সেলফ রিভিউ এর বিষয় দেখি। Mr. Bikash received interest from the following securities. Calculate his income from securities and evaluate alternative independently. Interest received 16,500 from tax exempted government securities. We need not go for any types of calculation. We just show interest received taka 16,500 minus exempted total amount 16,500 zero total এ বসে যাবে। তারপর নিট অ্যামাউন্টের দ্যাট মিন্স ক্যালকুলেশনে আমাদের ইনকামে অ্যাড হবে 0। ইন্টারেস্ট রিসিভড 19,000 ফ্রম ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ। ট্যাক্সেবল ইন্টারেস্ট যদি রিসিভ করা হয়ে থাকে শুধু, সেক্ষেত্রে আপনাকে গ্রসিং আপ করতে হবে। আমরা সেক্ষেত্রে গ্রসিং আপ করব। ইনভেস্টমেন্ট টাকা 2,10,000 লাস্ট ইয়ার অ্যাট 12% ট্যাক্স এক্সেম্পটেড গভর্নমেন্ট সিকিউরিটিজ। আমরা অ্যামাউন্টটা বসাবো ট্যাক্স সিকিউরিটিজ এর ইনকাম এবং সম্পূর্ণ এক্সেম্পটেড করে দেব। দিস উইল নট বি কনসিডার্ড অ্যাজ ট্যাক্সেবল ইনকাম। ইনভেস্টমেন্ট টাকা 2 লাখ লাস্ট ইয়ার ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ, সেক্ষেত্রে আমরা গ্রসিং আপ করে দেখাবো এবং সেটা টোটাল ইনকামে ক্যালকুলেশনে চলে আসবে। দেন এক্ষেত্রে গ্রসিং আপ অ্যাকচুয়ালি না করলেও হয়। আপনার বিষয়টা হচ্ছে গ্রসিং আপ যদি না করেন, সেক্ষেত্রে আপনার যখন ট্যাক্স ক্যালকুলেশন করবেন, সেক্ষেত্রে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স এটা যদি আপনি মাইনাস করে দেন তাহলে আবার অঙ্ক হয়ে যাবে। কিন্তু আপনার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গ্রসিং আপ না করলে অনেকে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্সের যে কথাটা আছে তারা অনেকে ভুলে যায়, সুতরাং এটা করাই বেটার। অ্যাডমিসেবল এক্সপেন্সেস, আপনার ইনকাম করতে গেলে ব্যাংক থেকে আপনি যখন কোনো আয় করবেন, সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের চার্জ কেটে রাখে। যেমন আপনি ইন্টারেস্ট, ব্যাংক চার্জ কাটবে ইন্টারেস্টের আয়ের জন্য, কমিশন কাটবে, তারা কতটা কমিশন নেবে, এই যে চার্জগুলো এটা আপনার টোটাল ইনকাম থেকে বাদ দিবেন। যেমন ইনকাম ফ্রম ইন্টারেস্ট 9,000 টাকা, এক্ষেত্রে আপনার বলা হলো ব্যাংক কমিশন 1,000 টাকা, 1,000 টাকা বাদ দিয়ে 8,000 টাকা আপনার ইনকাম ফ্রম ইন্টারেস্ট দেখাবেন, সেটার উপর আপনার ট্যাক্স ধরবেন। নট 9,000 টাকা, 8,000 টাকার উপরে ট্যাক্স ক্যালকুলেশন করবেন। ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল ফর ইনভেস্টমেন্ট ইন বরোড ক্যাপিটালের উপর যদি আপনি ইন্টারেস্ট পেয়ে থাকেন, তাহলে ক্যাপিটাল বড় করার জন্য আপনার যে খরচটা আছে সেটাও আপনি বাদ দিবেন। ব্যাংক কালেকশন করেছে, সেক্ষেত্রেও ব্যাংক আপনার কাছ থেকে চার্জ কেটেছে। বড় করেছে, সেক্ষেত্রে আপনি বড় করার জন্য যে আপনার খরচটা হয়েছে সেটাও আপনাকে বাদ দিবেন। এই বিষয়গুলো বাদ দেওয়া যেটা হবে সেটাই হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম। কারণ ইনকাম হলেই হবে না, আপনি যদি ইনকাম করতে গিয়ে কোনো খরচ করেন সেটাও তো আপনাকে দেখাতে হবে। These are the basically explanation of taxable securities. আমরা নেক্সট ক্লাসে কিছু ম্যাথমেটিক্স দেখব, তার ভিতরে আপনার যে থিওরি গুলো আছে মোরাললেস সেম, এগুলো একটু দেখে নেবেন। 7 সার্টিফিকেট মানে আপনাদের এক্সিস্টিং যে 7 ইনস্ট্রুমেন্ট গুলো আছে, যেমন 5 ইয়ার্স বাংলাদেশি সঞ্চয়পত্র, 3 মান্থ সঞ্চয়পত্র, এই সবগুলো দেখে নেবেন। এগুলো আপনাদের এমসিকিউতে আসতে পারে। আর ম্যাথমেটিক্স আমরা একটা দুইটা করলে এটা ইজি হয়ে যাবে একদম। চ্যাপ্টারটা অনেক ছোট, সো ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট দ্য চ্যাপ্টার। কিন্তু ইনকাম ফ্রম স্যালারি অনেক বড় চ্যাপ্টার, তো ওই বিষয়ে একটু বেশি প্র্যাকটিস করতে হবে। স্যার ছোট চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন দিয়েন স্যার। ছোট চ্যাপ্টারে তো কোশ্চেন নেই, আমি কিভাবে দেবো?